স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ফারদাস জুই এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে 14 নভেম্বর আর এইচএসসি 2 ডিসেম্বর। দুই পরীক্ষারই সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। 14 নভেম্বর থেকে দাখিল পরীক্ষাও শুরু হবে। এবার পরীক্ষা হবে 50 নম্বরের। 50 নম্বরকে 100 নম্বরে রূপান্তরিত করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন পরীক্ষার প্রস্তুতির সময় কম হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি থেকে যাবে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। করোনা মহামারীর কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। 12 সেপ্টেম্বর খুলেছে স্কুল কলেজগুলো। 13 নভেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষা এবং 2 ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাগুলোর সময়সূচিও প্রকাশ করেছে তারা। পরীক্ষার সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-19 অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। এবার পরীক্ষার সময় 1.5 ঘন্টা। এমসিকিউ ও সিসিইউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তবে এত কম সময়ের এবং স্বল্প সিলেবাসের পরীক্ষাকে অটো পাসের নামান্তর বলে মনে করছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। প্রথমত আমি মনে করি পরীক্ষা পিছিয়ে দিয়ে শিক্ষার্থীদেরকে শেখন এবং পদ্ধতির মাধ্যমে তাদেরকে শেখানোর পরে পরীক্ষা নেওয়া উচিত ছিল। দ্বিতীয়ত পরীক্ষা মূল বিষয়গুলো পরীক্ষা নেওয়া উচিত ছিল। তৃতীয়ত এই 35 নম্বর এর মধ্যে কিভাবে এই প্রশ্ন বিভাজন করা আছে সেটাও তারা বলেনি। তাহলে কি এটা অটো পাসের নামান্তর কিনা? পরীক্ষার্থীদেরকে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন আগেই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আগে শিক্ষার্থীদেরকে শিখাতে হবে, শেখাতে হবে, তারপর মূল্যায়ন করতে হবে। আমরা মোটামুটি 1.5 বছর তো স্কুল বন্ধই ছিল, আমরা তাদেরকে কিছু শেখাতে পারলাম না। অথচ এখন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার 1-1.5 মাসের মধ্যে এসএসসির মতো এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়ে নিলাম, পরীক্ষা নিব। এটা ছাত্রদের উপর একটা আমি বলবো অত্যাচারের মতো হবে। এসএসসি ও এইচএসসির সময়সূচিতে জানানো হয়, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11:30 এবং বেলা 2টা থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর দাখিল পরীক্ষার সকল বিষয়ই অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। নভেম্বরের 23 তারিখ এসএসসি, 21 তারিখ দাখিল এবং ডিসেম্বরের 30 তারিখ এইচএসসি পরীক্ষা শেষ হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে আগামীকাল শুরু হবে দেশব্যাপী ভ্যাকসিনের বিশেষ ক্যাম্পেইন। সরকার প্রধানের জন্মদিন উপলক্ষে 75 লাখ ও নিয়মিত 5 লাখ সহ সারা দেশে 80 লাখ মানুষ একযোগে প্রথম ডোজের করোনা প্রতিরোধী টিকা পাবেন। বিশেষ টিকা ক্যাম্পেইনের আওতায় সুযোগ পাবেন 25 বছর বয়সের বেশি যারা আগেই রেজিস্ট্রেশন করেছিলেন। তবে অগ্রাধিকার থাকবে বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী এবং নারীদেরও। এদিকে রাতে আসছে ফাইজারের আরও 25 লাখ টিকা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। আগামীকাল 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনেই সারা দেশের 80 লাখ মানুষ একযোগে পাবেন করোনা ভাইরাস প্রতিরোধী প্রথম ডোজের টিকা। এর আগে আগস্টে প্রথমবারের মতো 7 দিনের জন্য গণটিকা কার্যক্রম চালিয়েছিল সরকার। গেলবারের মতো এবারও 25 বছরের বেশি যারা আগেই রেজিস্ট্রেশন করেছিলেন তারা সুযোগ পাবেন। অগ্রাধিকার থাকবে বয়স্ক, প্রতিবন্ধী এবং নারীদের। ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে আনতে হবে টিকা কার্ড। ভ্যাকসিন দিয়ে আমরা শুরু করব সকাল 9টা থেকে এবং আমাদের উদ্দিষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ভ্যাকসিন নিরবিচ্ছিন্নভাবে চলমান থাকবে। আগে থেকে নির্ধারিত জনগোষ্ঠী যারা 25 বছর বা তদূর্ধ্ব তাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিয়ে আমরা ভ্যাকসিন, আমরা 40 জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেব এবং বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং নারী তাদেরকে আমরা বিবেচনায় আনব। তবে আমরা মনে রাখবো যে এক্ষেত্রে স্তন্যদানকারী মা অথবা গর্ভবতী মায়েদের আমরা এই ভ্যাকসিন ক্যাম্পের আওতায় আনবো না। প্রতি ইউনিয়নের যে কোনো একটি ওয়ার্ডে পৌরসভা হলে সেখানে ইপিআই টিকা কেন্দ্রগুলোতে ইপিআই কার্যক্রম চালু রেখেই করোনা টিকা দেয়া হবে এবং সিটি কর্পোরেশনে প্রতি ওয়ার্ডে অন্তত 3টি বুথ করা হবে এই টিকা দেওয়ার জন্য। সারা দেশে আগে থেকে যে সমস্ত কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার কেন্দ্র ছিল সেগুলো কিন্তু অব্যাহত থাকে। প্রতিটি ইউনিয়ন 1500 বা তদূর্ধ্ব
পৌরসভা পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে 500 বা তদূর্ধ্ব এবং সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে 1000 বা তদূর্ধ্ব মানুষকে ভ্যাকসিনেশন করার জন্য আমরা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছি। আগামীকাল যারা প্রথম ডোজ টিকা নেবেন তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে অক্টোবরের 28 তারিখে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আরব আমিরাত থেকে অনুমতির চিঠি এখনো না পেলেও শতাধিক যাত্রী নিয়ে আজ রাতে দেশের উদ্দেশ্যে উড়াল দেবে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এমনটি নিশ্চিত করে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান নিউজ 24-কে জানান, সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ায় কাল থেকে চালু হবে বিমানবন্দরে RT-PCR ল্যাবের কার্যক্রম। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। এই বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ মোট 6টি দেশের তালিকা প্রকাশ করে জানায় তাদের দেশে যেতে ইচ্ছুক যাত্রীদের প্রবেশের 48 ঘন্টা ও 6 ঘন্টা আগে 2 দফায় করোনার 2টি পরীক্ষার ফল হাতে নিয়ে যেতে হবে। এই সিদ্ধান্তে বাংলাদেশে আটকা পড়েছেন আরব আমিরাত প্রবাসী প্রায় 50,000 মানুষ। এই অবস্থায় সরকার শুরুতে 7 প্রতিষ্ঠানকে বিমানবন্দরে RT-PCR ল্যাব স্থাপনের অনুমতি দেয়, যদিও শেষ পর্যন্ত ল্যাব স্থাপন করেছেন 6টি প্রতিষ্ঠান। রোববার পরীক্ষামূলকভাবে তারা 100 যাত্রীর করোনা পরীক্ষা করে। সেই পরীক্ষার পদ্ধতি আরব আমিরাতে পাঠিয়ে এরই মধ্যে যাত্রী পাঠানোর অনুমতি চেয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান বলেছেন, এ বিষয়ে লিখিত অনুমতি পেলে মঙ্গলবার থেকে যাত্রী যাবে আরব আমিরাতে। পাইনি, বাট আমি যেটা শুনেছি এটা অলমোস্ট রেডি। তবে আমি অ্যাম্বাসেডারের মাধ্যমে কথা বলেছি, তারা হয়তো আজকে দিয়ে দিবে। আর একটা হলো যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা তাদের প্রিপারেশন কমপ্লিট বলে আমাদের জানিয়েছে। এই প্রতিষ্ঠান যেটা ল্যাব বানিয়েছে এটা নিরাপদ, কারণ এখানে প্যাসেঞ্জার টার্মিনালে বানানো আছে, তারা লিখিত দিচ্ছে যে হ্যাঁ এটা সবার জন্য নিরাপদ, পরিমাণ তারা যাত্রী সেবা দিতে পারবে। এই সংখ্যাটা উল্লেখ করে আমাকে চিঠি দিতে বলেছে। ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাসের দায়িত্বে সোমবার রাতে আর মঙ্গলবার সকালে 2টি ফ্লাইটে করে 2 শতাধিক যাত্রী ঢাকা ছেড়ে যাবে বলেও জানান তিনি। ওটা না আসলে একটা ফ্লাইট হবে, আজকে হবে কালকে হবে। ওটা হলো এমিরেটসের 2টা ফ্লাইট হবে, যেটা রেসপন্সিবিলিটি এমবিসি নিয়েছে। এখন 6টি ল্যাব স্থাপন হলেও পরে সংখ্যা বাড়িয়ে বিমানবন্দরে 12টি RT-PCR ল্যাব স্থাপনের পরিকল্পনা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরো 25 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন শনাক্ত হয়েছে 1212 জন। একদিনে 27,787টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 4.36%। সোমবার স্বাস্থ্য দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত 15,52,563 জন। এদের মধ্যে মারা গেছেন মোট 27,439 জন। দ্বিধা বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, করোনার টিকা সংগ্রহ থেকে শুরু করে সবকিছুতে সম্পূর্ণভাবে সরকার ব্যর্থ হয়েছে, পুরো প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছে। তিনি বলেন, ক্ষমতাসীন দল জেনে শুনে এমন একটা নির্বাচন ব্যবস্থা তৈরি করেছে যেখানে কেউ ভোট দিতে পারে না, বিচার ব্যবস্থা এমন করেছে যেখানে কেউ বিচার পায় না। রাজপথে দৃশ্যমান করে গণতন্ত্র জোট বাঁধতে হবে, বিভক্তি নয়। আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে আজকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী নির্বাচনে বিএনপির নেতা কে হবেন? নির্বাচনে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী? বিএনপির কাছে এমন প্রশ্ন ছুড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশের উন্নয়ন দেখতে পায় না বিএনপি, তাই দলটির প্রতি করুণা ছাড়া কিছুই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কৃষি ও সমবায় উপকমিটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হবে বিএনপির নেতা, আগামীতে বিএনপির আন্দোলনে কে নেতৃত্ব দিবে তা বিএনপির কাছে জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি বিএনপিকে প্রশ্ন করতে চাই, আগামী নির্বাচনে আপনাদের লিডারকে, আন্দোলনে আপনাদের লিডারকে, কাকে ঘিরে আন্দোলন করবেন, কাকে ঘিরে সরকার গঠন করবেন, আমরা বলে দিচ্ছি আমাদের লিডার হচ্ছে শেখ হাসিনা। এদিকে রাজধানীতে আরেকটি আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বে সমাদৃত। এই মানসিকতা কিন্তু বেরিয়ে আসতে পারেন নাই বলেই তারা এখনো সমালোচনা করে যে জাতিসংঘ অধিবেশনে যে কি পেলেন, নগদ ওখানে কি পাওয়ার আছে। জাতিসংঘের অধিবেশনে যে জনতা শেখ হাসিনা বাঙালি জাতির যে উন্নয়ন অগ্রগতির মাধ্যমে যে একটা উচ্চতর মর্যাদা আসীন হয়েছে সেটাই প্রতিষ্ঠা করেছেন। এই সম্মান বোধটা যদি আপনাদের না থাকে, আপনাদের প্রতি আমাদের করুণা করা ছাড়া কিছু থাকে না। মিথ্যাচার করে বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে উল্লেখ করেন হানিফ। এই মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রতিপক্ষকে ফাঁসাতে সাভারের বক্তারপুরে হত্যা করা হয় নিরপরাধ এক নারীকে। মাত্র ৫,০০০ টাকার বিনিময়ে হত্যার শিকার হন পারুল বেগম নামে ওই নারী। হত্যার পর প্রতিপক্ষের এনআইডি কার্ডের ফটোকপিও রেখে আসা হয় পরিকল্পনা অনুযায়ী, তবুও শেষ রক্ষা হয়নি। রোববার এ ঘটনার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করে পিবিআই। আরও জানাচ্ছেন মাসুদা লাবনী। গেল ৭ সেপ্টেম্বর ঢাকার সাভারের বক্তারপুরে খুন হন পারুল বেগম। স্ব-উদ্যোগে এই মামলার তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মরদেহের কাছে পাওয়া যায় বিল্লাল সর্দার নামে এক ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপি। তদন্তে বেরিয়ে আসে এই খুনের মাস্টারমাইন্ড হালিম হাওলাদার। গ্রেফতারের পর হালিম হাওলাদার জানান, ২০ সেপ্টেম্বরের বাগেরহাটের মোংলা থানার ৬ নং চিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার হিসেবে বিজয়ী হওয়ার জন্য প্রতিপক্ষ বিল্লাল সর্দারকে ফাঁসানোর পরিকল্পনা করেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার সকালে হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করে পিবিআই। আমার সাথে আছেন আজকে। পরিকল্পনা অনুযায়ী জামাল নামে এক ব্যক্তি পারুল বেগমের সাথে প্রেমের অভিনয় করে ও তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে সাভারের বক্তারপুরে স্বামী স্ত্রী পরিচয়ে গত ৭ সেপ্টেম্বর বাসা ভাড়া নেন। ওই রাতেই জামাল ওন্না পেঁচিয়ে হত্যা করেন পারুলকে। ক্ষমতার তো কিছু না, সেই ইলেকশনে এমনি হারছে, আমরা ধরি নাই তো ইলেকশন পর্যন্ত আমরা ওয়েট করছি কায়দা দেখার জন্য। ইতিমধ্যে যে জামাল হাওলাদার এবং দর্জি মাস্টার মশিউর রহমান গত পরশু আদালতে চলে গেছেন। এ ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করেছে পিবিআই। এছাড়াও পাওয়া যায় একটি অডিও যেখানে বিল্লালকে ফাঁসাতে আরো ২টি হত্যার পরিকল্পনা ছিল। যেই মামলাটি যদি ডিটেকশন না হতো অথবা বিল্লাল সর্দার যদি গ্রেফতার না হতো তাহলে আরো ২টা খুন হতো। ক্লুলেস মামলার তদন্ত নাটকীয় হলেও উন্মোচন করেছে পিবিআই। আর নির্বাচনের পর সোমবার গ্রেফতার করা হয় মূল পরিকল্পনাকারী হালিমকে। সহযোগী সহ হত্যাকারী জামালকে আগেই গ্রেফতার করে পিবিআই। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সারা দেশের অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠান ও সমবায় সমিতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে যারা মাইক্রো ক্রেডিটের নামে সুদভিত্তিক লেনদেন করে মানুষকে হয়রানি করে আসছে এমন প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার পর ৪৫ দিনের মধ্যে কমিটি করে তালিকা করে তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে হাইকোর্টে এই তালিকা জমা দিতে হবে। আগামী ৩০ নভেম্বর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সুনির্দিষ্ট বিধি বা আইন প্রণয়ন না করা পর্যন্ত দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে দুদকের আবেদন পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশ সংশোধন করে এ রায় দেন। তবে পর্যবেক্ষণে কি থাকবে তা রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হলে জানা যাবে। দেশত্যাগী দুদকের নিষেধাজ্ঞার বিরুদ্ধে পৃথক 5টি রিটে হাইকোর্টের 3টি রায় ও 2টি আদেশ দেন। ওইসব আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুর্নীতি দমন কমিশন দুদক। নানা সংকটে 5 দশকেও ঘুরে দাঁড়াতে পারেনি দেশের পর্যটন খাত। বেহাল যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তাহীনতা, আধুনিক সুযোগ সুবিধার দুষ্প্রাপ্যতা ও ব্যয়বহুল যাত্রায় মুখ ফিরিয়ে নিচ্ছে দেশি বিদেশি পর্যটকরা। অথচ করোনার প্রাদুর্ভাবের পরও বিভিন্ন দেশের আয়ের বড় খাত এখনো পর্যটন শিল্প। বিশেষজ্ঞরা বলছেন, সান্ধ্যকালীন বিনোদন আর অবকাঠামোগত সংকটে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ খাত এগিয়ে নিতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আরিফিন শাকিল। জানাচ্ছেন বিস্তারিত। সাগর, পাহাড় আর সবুজের মিতালির নৈসর্গের বাংলাদেশ, কিন্তু অপার সম্ভাবনার এমন পর্যটন খাত বাস্তবতায় হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। চারশোর মৌলভীবাজারের কথা ধরা যাক। বিস্তীর্ণ চা বাগান, লাউয়াছড়া পার্ক, মাধবপুর লেক এ যেন এক বিস্ময়। অথচ অবকাঠামোগত সীমাবদ্ধতায় বাড়ছে না সেখানে পর্যটকের সংখ্যা। কর্তৃপক্ষ অথরিটি আমাদের জন্য এমন কোনো সুবিধা দিয়েছে তেমন মনে হয় না। যেগুলো আছে মোটামুটি কোনো ব্যবস্থা নাই। পর্যটকদের কাছে আকর্ষণীয় কক্সবাজার, সেন্ট মার্টিন, পার্বত্য অঞ্চল, সিলেট, সুন্দরবনের মতো নৈসর্গিক স্থান, কিন্তু সেখানেও নানা সীমাবদ্ধতায় খুব বেশি দেখা নেই বিদেশি পর্যটকের, বরং দিন দিন কমছে। অথচ মহামারী করোনার মতো প্রতিকূলতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত, নেপাল, ভুটানের পর্যটন। আমাদের অনেকেরই অফিস ছেড়ে দিতে হয়েছে, অনেকের যারা কর্মী আছে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আমাদের আরো 2 থেকে 3 বছর সময় লাগবে। এমন বাস্তবতায় আবার এলো বিশ্ব পর্যটন দিবস। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতকে আকর্ষণীয় করতে নিতে হবে দ্রুত সময়ে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ। যোগাযোগ ব্যবস্থা, থাকার ব্যবস্থা, অবকাঠামো এবং টুরিস্টদের জন্য যে সমস্ত ফ্যাসিলিটিস এনশিওর করা প্রয়োজন সেগুলো আমরা করতে পারবো না। সান্ধ্য বিনোদনের কোনো ব্যবস্থা নেই। তারা ধরেন কক্সবাজারে গেল বা রাঙামাটি খাগড়াছড়ি বন্দরবন গেল, সূর্যাস্তের পরে তারা হয়তো ঘরে ফিরে আসে। বিদেশি পর্যটকদের টানতে কক্সবাজারে ফরেন জোনে কাজ চলছে জানিয়ে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলছেন, দ্রুতই সংকট কেটে যাবে এই খাতের। সিলেট থেকে যে কোনো একজন পর্যটক আশেপাশে সুনামগঞ্জ বলেন, সিলেট বলেন, মৌলভীবাজার, তারা যাতে সকালে বের হয়ে এই স্পটগুলো দেখে আবার নিরাপদে ফিরতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা যাতে থাকে। আমরা সিলেটেও বাস দেব, কক্সবাজারে দেব। এই কাজগুলো আমরা নিয়ে এগিয়ে চলছি। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল বলছে, বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর কারণে গেল 2 বছরের পর্যটন খাতে অন্তত 5 কোটি কর্মী চাকরি হারিয়েছেন। বাংলাদেশেও সেই সংখ্যা কয়েক হাজার। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত। দেখছি নিউজ 24 সন্ধ্যা সংবাদ। বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না, তেমনি শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও 14 দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। সোমবার রাজধানীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন, শেখ হাসিনার জন্মের সফলতা ও সার্থকতা কর্মের মধ্য দিয়ে দেশের মানুষের যে মৌলিক চাহিদা তা পূরণ করতে তিনি সক্ষম হয়েছেন। সভায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম না হলে দেশে গণতন্ত্র থাকতো না। তিনি আজ সারা বিশ্বে উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। নমো ভগবতে বাসুদেবায় করতি শেখ হাসিনা জন্ম না নিলে আমরা গণতন্ত্র পেতাম না, সামাজিক ন্যায় বিচার পেতাম না, অর্থনৈতিক মুক্তি পেতাম না, ও ভোট ও ভাটের অধিকার পেতাম না, এবং একটা মর্যাদাশীল দেশ হিসাবেও আমরা স্বীকৃতি পেতাম না। আজকে যদি শেখ হাসিনাকে আমরা না পেতাম, আমরা এই বাঙালিরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা বাংলার মানুষের কাছে আসামির কাঠ করে থাকতাম।
তার কারণ বঙ্গবন্ধু যে বাংলার স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন সেটা বাস্তবায়িত হতো না। যেটা বঙ্গবন্ধু চেয়েছিল, এই দেশের মানুষকে শোষণ মুক্ত সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসাবে বাঙালি জাতি দাঁড়াবে, সেই স্বপ্ন আজকে শেখ হাসিনা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা, পরিকল্পনা এবং সাফল্যকে ধরে রাখতে হলে শুদ্ধি অভিযান প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর শামসুল আলম। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত শেখ হাসিনার নেতৃত্ব, মানবিকতা ও দূরদৃষ্টি শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সমমানের রাজনীতিবিদ দক্ষিণ এশিয়াতেই নেই। তার সফলতাকে ধরে রাখতে হলে সাম্প্রদায়িকতা, মৌলবাদ রুখতে হবে, সেই সাথে বন্ধ করতে হবে রাজনৈতিক উগ্রবাদ। ডুয়েল গেজ রেলপথ নির্মাণের ফলে বগুড়া ও সিরাজগঞ্জে দূরত্ব কমবে 112 কিলোমিটার, বাঁচবে 3 ঘন্টা সময়। দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ সংক্রান্ত ভারতের সাথে কনসালটেন্সি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এই রেল লাইন নির্মাণে ব্যয় হবে প্রায় 5,600 কোটি টাকা বলেও জানান রেলমন্ত্রী। 2018 সালে নেওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে 2023 সালের 30 জুন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী বলেন, ভারতের মতো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হলে রেলপথের বিকল্প নেই। তাই বাংলাদেশের এই প্রয়াসের সাথে ভারতের যুক্ত হতে পারা সৌভাগ্যের বলেই মনে করছেন তিনি। বলেন, বাংলাদেশের জনগণের জন্য এই রেলপথ যেমন সুফল বয়ে আনবে, তেমনি অর্থনৈতিকভাবে এর অনেক সুবিধা পাবে বাংলাদেশ। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। চট্টগ্রামের খুলশীতে নির্মাণাধীন ভবনের সামনে থেকে ভবন মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ভবন মালিক নেজাম। ঘটনার পর থেকে হাসান নামে বাড়িটির দারোয়ানও নিখোঁজ রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে 3 সাংবাদিক সহ 15 জন আহত হয়েছেন। সকালে কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। কিছু দূর এগোনোর পর তাতে বাধা দেয় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ও রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডাক্তার বানশীধর মিশ্র। সকালে বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। এ সময় স্থলবন্দর ও রেলওয়ে শুল্ক স্টেশনকে নেপালের সঙ্গে বাণিজ্য ও মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। যশোরে কৃষি যান্ত্রিকীকরণে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের কৃষি যন্ত্র ব্যবসায়ীদের এই কর্মশালার আয়োজন হয় ব্রাক অডিটোরিয়ামে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর বাদল চন্দ্র বিশ্বাস ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। সন্ধ্যা সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পহেলা অক্টোবর শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড এক্সপো 2020। চলবে 2022 সালের 31শে মার্চ পর্যন্ত। করোনার কারণে গত বছর না হয়ে এবছর হতে যাচ্ছে আয়োজনটি। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এই কথা জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বলেন, এবারের আয়োজন অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এক্সপোর থিম কানেক্টিং মাইন্ডস ক্রিয়েটিং দ্য ফিউচার। বাংলাদেশ প্যাভিলিয়নে এক্সিবিশন টাইটেল নির্ধারিত হয়েছে ইনডমিটেবল বাংলাদেশ টুয়ার্ডস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। পণ্য প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ দিবস পালন করা হবে। আর এই এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ সফল ও সার্থক হবে বলেও আশা করছেন বাণিজ্যমন্ত্রী। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। জার্মানির জাতীয় নির্বাচনে নিজ দলকে বিজয়ী দাবি করেছেন বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডির প্রার্থী ওলাফ শলস।
সোমবার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর এক ভাষণে তিনি গ্রিন ও লিবারেল পার্টির সঙ্গে জোট গঠন করার ইচ্ছার কথা জানান। একই সঙ্গে বলেন, অ্যাঙ্গেলা মার্কেলের রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের আর ক্ষমতায় থাকা উচিত হবে না। 63 বছর বয়সী ওলাফ শলজ জোট গঠনে সফল হলে যুদ্ধ পরবর্তী সময়ে তিনি হতে পারেন এসপিডির চতুর্থ চ্যান্সেলর। অ্যাঙ্গেলা মার্কেলের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা শলজ একসময় হামবুর্গের মেয়র ছিলেন। নির্বাচনে খুব অল্প ব্যবধানে জয়ী হয়েছে এসপিডি। প্রাথমিক ফলাফলে দেখা যায় এসপিডি পেয়েছে 25.7%। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক সিডিইউ ও সিএসইউ পেয়েছে 24.1%, আর গ্রিন পার্টি 14.8%, এফডিপি 11.5%। তবে চূড়ান্ত ফলাফলে যে দলই এগিয়ে থাক, সরকার গড়তে তাদের জোটের শরণাপন্ন হতে হবে। জার্মানি নির্বাচন নিয়ে আলোচনার সাথে সাথে অ্যাঙ্গেলা মার্কেলকে নিয়েও ব্যাপক আলোচনা চলছে বিশ্ব মিডিয়ায়। ইইউ এর বর্তমান নেতাদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নেতৃত্বে মার্কেল যোগ দিয়েছেন প্রায় 100 ইইউ শীর্ষ সম্মেলনে। বহু সংকট পেরিয়ে যেতে সহযোগিতা করেছেন ইউরোপীয় ইউনিয়নকে। এজন্য আলাদাভাবেই তাকে মনে রাখবে ইতিহাস। নিবিড় আমিরের ডেস্ক রিপোর্ট। টানা 10 বছর টাইমের তালিকায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর আসনে থাকা অ্যাঙ্গেলা মার্কেল প্রতীকীভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন নারীদের প্রতিনিধি হিসেবে। নিজের দলে, সরকারে, এমনকি ইইউ এর বিভিন্ন পদে নারীদের বসানোর ক্ষেত্রেও তার ভূমিকা ছিল লক্ষণীয়। নিজের শাসনামলে অভিবাসন সংকট, ইউরো সংকট, করোনা মহামারী এবং ব্রেক্সিটের ক্ষেত্রেও সহায়তা করেছেন তিনি। তবে বেশ কয়েকবার সমালোচনার মুখোমুখি হন এ নেতা। তার বিরুদ্ধে অভিযোগ, গেল 16 বছরের শাসনকালে তিনি ছিলেন একজন ক্রাইসিস ম্যানেজার। সংকট সামাল দিতে অপেক্ষা করে করে একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতেন। তবে নিজের দিক থেকে তিনি অনেকটাই সফল। পুরুষরা প্রাধান্য বিস্তার করছে বিশ্ব নেতাদের এমন মঞ্চে শেষ পর্যন্ত ঠিকই নিজের জায়গা করে নিয়েছেন মার্কেল। নিজের বাস্তব বুদ্ধি প্রয়োগ করে বহুবার বহু সংকট থেকে বাঁচিয়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নকে, যা কখনো কখনো বিপন্ন করতে পারত ইইউ এর অস্তিত্ব। বিদায়ের ক্ষণে বিশ্বজুড়ে অনেক নারীর কাছেই রোল মডেল এ নেতা। ক্ষমতার শেষ বেলায় নিজেকে ঘোষণাও দিয়েছেন নারীবাদী হিসেবে। নারী হয়েও যে একটি দেশকে সফলভাবে নেতৃত্ব দেয়া যায়, তার জ্বলন্ত উদাহরণ মার্কেল বলেই মনে করেন অনেক বিশেষজ্ঞই। নিবিড় আমিন, নিউজ 24। দিন যত যাচ্ছে ততই রং পাল্টাচ্ছে তালেবান। একে একে ফিরিয়ে আনছে আগের সব নিয়ম কানুন। এবার আফগানিস্তানে দাড়ি কাটাতেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। একদিকে যখন চোখ রাঙাচ্ছে তালেবান, অন্যদিকে ততটাই প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে তাদের বিশ্ব স্বীকৃতি। সংবাদের এই পর্যায়ে আরো একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। এবার খেলার খবর। বিসিবি নির্বাচনকে সামনে রেখে আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন পরিচালক পদে মনোনয়ন নেওয়া 32 জন। যাচাই বাছাই শেষে আগামীকাল দেয়া হবে চূড়ান্ত তালিকা। নির্বাচিত হলে যে কোনো জায়গায় কাজ করতে প্রস্তুত নতুনরা। অন্যদিকে নাজমুল হাসান পাপনের উপরই ভরসা রাখছেন পরিচালনা বোর্ড। সাফ ফুটবলে অংশ নিতে আগামীকাল মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে শেষবারের মতো অস্কার ব্রুজনের অধীনে ঘাম ছড়িয়েছেন জামাল ভুঁইয়ারা। সাফে ভালো করার সামর্থ্য রাখে বাংলাদেশ, তবে তার জন্য দরকার পরিকল্পনা মতো মাঠে নিজেদের মেলে ধরা। প্রথম ম্যাচকে গুরুত্বপূর্ণ বলছেন দলের অধিনায়ক ও কোচ। অনুশীলনে কম সময় পেলেও দলের ফুটবলাররা ভালো অবস্থায় আছে বলে জানিয়েছেন কোচ অস্কার ব্রুজন। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করব এখনকার আয়োজন। পৃথিবীর পাঠশালার অন্যতম এক ছাত্র ছিলেন সৈয়দ শামসুল হক। তাঁর লেখনীর অন্যতম বিষয়বস্তুই ছিল মানুষ। দীর্ঘ সাহিত্য জীবনে তিনি তার সৃজনশীলতার স্বাক্ষর রেখে গেছেন কবিতা, গল্প, উপন্যাস, নাটকে।
তার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে নিউজ 24-এর শ্রদ্ধা। শুকুন আবিরের প্রতিবেদন। একদিকে যাইবার চাও, অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান। সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না। ভবিষ্যতের লক্ষ্য তিনি ঠিক করেছিলেন কৈশোরে। অকপটে বাবাকেও জানিয়েছিলেন সে কথা। সেই জেদের প্রমাণ মেলে তার লেখনীতে। তিনি সভ্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আমার বাবা চেয়েছিলেন ডাক্তার করতে, আমি বলছি না, আমি লেখক হব। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ কিংবা অনুবাদে তিনি বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। সৃজনশীলতার ক্ষেত্রে স্বৈরতন্ত্র জায়েজ কথাটি তাঁরই মুখে মানায়। একটা ক্ষেত্রে স্বৈর শাসন চলে, সেটা হচ্ছে সৃজনশীল। সব্যসাচীর লেখনীর মূল উপজীব্যই ছিল মানুষ, আর মৃত্যুর আগ পর্যন্ত তিনি চেয়েছিলেন শিল্পের স্বাদ। মৃত্যু শয্যায় বসে তিনি গল্পপট নামে একটি, যেমন তিনি গল্প প্রবন্ধ নামে একসময় একটি প্রকরণ তৈরি করেছিলেন গল্পের, সেই গল্পপট তৈরি করেছেন। এবং যখনই আমার সাথে বা আমাদের সঙ্গে দেখা হয়েছে, তিনি কখনোই মৃত্যুর ভয়াবহতা বা এই যে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন সেই বিষয়ের চেয়ে সবসময় সৃষ্টির দিকে আকৃষ্ট ছিলেন, সম্মোহিত ছিলেন। সৈয়দ হকের প্রথম প্রকাশিত উপন্যাস দেয়ালের দেশ, গণনায়ক, ঈর্ষা, নীলদংশন কিংবা হ্যামলেটের অনুবাদ, এই বইগুলো আজও পাওয়া যায় পাঠকের হাতে। শামসুল হক কবিতাকে অবলম্বন করে এদেশে এর আগে সমস্ত এর কাব্যভাষা নাটক আর কেউ লিখেন নাই। কাজে শামসুল হকের তুলনা কেবল তিনি। বিশ্ব সাহিত্যের সাথে ওনার একটা গভীর যোগাযোগ ছিল। সাহিত্যের এই বাজিকরের জন্ম 1935 সালের 27 ডিসেম্বর। 2016 সালের 27 সেপ্টেম্বর জীবনের পাঠ চুকিয়ে তিনি আলিঙ্গন করেন মৃত্যুকে। মৃত্যুর পর একজন বাঙালি হিসেবে বাঙালির মনে বেঁচে থাকতে চায়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যা সংবাদ আয়োজন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।